সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা নবম দশম শ্রেণীর গণিত এর ৭ অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের এখানে মূলত অল্প কিছু সংখ্যক টাইপ এর বহু নির্বাচনী রয়েছে, তো আমরা মোটামুটি টাইপ ভিত্তিকভাবে এগুলো সমাধানের জন্য এখানে চেষ্টা করব। তো ৭.১ অনুশীলনীর এটা হচ্ছে ত্রিভুজ অঙ্কন সংক্রান্ত, এবং এখানে বেশিরভাগ এমসিকিউগুলো আসছে কিভাবে ত্রিভুজ গঠন করা সম্ভব, সেটা বাহু হতে পারে অথবা কোণ হতে পারে, তবে বাহুরগুলো বেশি এসেছে। তো প্রথম যে নিয়মটি লাগবে সেটা হচ্ছে উপপাদ্য 14 থেকে আমরা একটা জিনিস জানতে পারি যে ত্রিভুজে যে কোনো দুইটি বাহুর সমষ্টি হবে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তবে যে কোনো দুই বাহু হলে হবে না, ক্ষুদ্রতম দুইটি বাহুর দৈর্ঘ্য আমরা নিব, যে তিনটা বাহুর মধ্যে ছোট যে দুইটা বাহু, সেই ছোট দুইটি বাহুর যোগফল এর মান হচ্ছে তৃতীয় বাহু থেকে বৃহত্তর, তাহলে শুধুমাত্র ত্রিভুজ তৈরি করা যায়। তো টাইপ 1-এর এখানে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে। এখন যেহেতু বলছে যে সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে, তা সমকোণী ত্রিভুজের সাথে পিথাগোরাসের সূত্র ঘনিষ্ঠভাবে জড়িত। তো পিথাগোরাসের সূত্রটি হচ্ছে যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। তাহলে আমরা অপশন গুলোতে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার এটা যাচাই করব। এখানে অপশন ক নিলে 2 এবং 3 এই দুইটা হচ্ছে ছোট বাহু, আমরা এই দুইটাকে লম্ব আর ভূমি যদি ধরি তাহলে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু হবে, এটা হচ্ছে 4 প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 13। এখন 4 এর স্কয়ারের মান হচ্ছে 16, যা 13 এর সমান নয়, কাজে অপশন ক হচ্ছে কাটা। অপশন খতে এখানে ছোট দুইটি বাহু হচ্ছে 3 এবং 5, যদি 3 এর স্কয়ার করি আর 5 এর স্কয়ার করি তাহলে 9 প্লাস 25, এই দুইটার যোগফল হচ্ছে 34। এখন 7 এর স্কয়ার হচ্ছে 49, এটাও পিথাগোরাসের সূত্র মানে না, এটা তাহলে ভুল। তারপরে অপশন কতে আছে 5 তার স্কয়ার প্লাস 12 তার স্কয়ার, তাহলে 25 প্লাস হচ্ছে 144 ইকুয়াল টু 169, আর বড় বাহু হচ্ছে 13, এটা অতিভুজ ধরবো, তা 13 স্কয়ার ইকুয়াল টু 169। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হবে অতিভুজ স্কয়ার, যা পিথাগোরাসের সূত্র মেনে চলে। এক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন সম্ভব। 2 নং প্রশ্ন, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত। তো এখানে আমরা যদি অপশন ক নিই তাহলে 3 এবং 8 এর সাথে হবে 6, তাহলে বলছি যে ক্ষুদ্রতম দুইটি বাহুর সমষ্টি হবে তৃতীয় বাহু থেকে বৃহত্তর, তাহলে 3 এবং 6 এটা হলো ক্ষুদ্রতম দুই বাহু, 3 আর 6 এর যোগফল হচ্ছে 9। এখন 9 তৃতীয় বাহু 8 থেকে বড়, এক্ষেত্রে ত্রিভুজ গঠন করা সম্ভব, তাই 2 এর হচ্ছে ক। 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে। এটা 1 নম্বরের মতো, অর্থাৎ পিথাগোরাসের সূত্র মেনে চলে যে অপশনটি সেটাই হচ্ছে আমাদের জন্য সঠিক উত্তর। তো সাধারণত পরীক্ষাতে যে বাহুগুলা থাকে সেটা হচ্ছে যে 3, 4, 5, 12, 13, 6, 8, 10 এগুলা থাকলে আমরা বলতে পারি যে এটা সমকোণী ত্রিভুজ গঠন করে। তাহলে আমাদের এগুলা দাগাইতে খুব সুবিধা হবে। অপশনে যেখানে 3, 4, 5 অথবা 5, 12, 13 বা 6, 8, 10 এরকম থাকবে, সেটা সমকোণী ত্রিভুজ গঠন করা যায়। তাহলে এখানে 3 এর হচ্ছে খ। আর এটার যুক্তি হচ্ছে যে 3 এর বর্গ হচ্ছে 9, 4 এর বর্গ হচ্ছে 16, তাহলে যোগফল হচ্ছে 25, আর অতিভুজ হচ্ছে 5, 5 এর বর্গ হচ্ছে 25, তাহলে পিথাগোরাসের সূত্র মেনে চলে। 4 নিচের কোন যুগল কোণ দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়। এখন সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যার দুইটি বাহু সমান, তাহলে এবিসি যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় যার এবি বাহু আর এসি বাহু সমান, তাহলে সমান বাহু সংলগ্ন যে কোণ আছে বি কোণ এবং সি কোণ, এই দুইটা কোণ হবে পরস্পর সমান, তাহলে বি কোণ এবং সি কোণ সমান হবে। এক্ষেত্রে মনে রাখার উপায় হচ্ছে যার যত বাহু সমান তার ততগুলা কোণও পরস্পর সমান হয়। তাহলে এক্ষেত্রে আমাদের অপশন ক যদি নেই তাহলে অর্থ দাঁড়াবে যে 70 ডিগ্রি প্লাস আর তার সাথে 40 ডিগ্রি। এখন আমাদের দেখতে হবে যে 3টি কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে এক্ষেত্রে তৃতীয় যে কোণটি হচ্ছে সেই কোণের মান হবে
180 থেকে 70 এবং 40 এই দুইটার বিয়োগফলের সমান। 180 থেকে যদি আমরা 70 এবং 40 ডিগ্রি মাইনাস করি তাহলে আমাদের থাকবে হচ্ছে 70 ডিগ্রি, অর্থাৎ তিনটি কোণের যোগফল হবে তখন 180 ডিগ্রি। তাহলে এখানে দেখা যাচ্ছে যদি অপশন ক নেই তাহলে এই একটি কোণ 70, আরেকটি কোণ 40 এবং তৃতীয় কোণটি হচ্ছে 70 ডিগ্রি। তো আমাদের এখানে বলা আছে দুইটি বাহু সমান হলে দুইটি কোণও সমান। এখানে 70 ডিগ্রি এবং এখানে 70 ডিগ্রি, দুইটি কোণ পরস্পর সমান। তাহলে এই দুই বাহু সমান 4-এর ক। 5 তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তো আমরা এখানে দেখিয়েছি যে 6, 8, 10 এটি মিল আছে। উত্তর হচ্ছে 5-এর ঘ। অর্থাৎ এইগুলা হচ্ছে বেশি পরিমাণে থাকে, তাই এগুলা একদম মুখস্থ করলে কোনো সমস্যা নেই, মুখস্থ করতে হবে। 6 নিচে সেন্টিমিটার এককে তিনটি সরল রেখার বা রেখাংশে দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে? তো ত্রিভুজ আঁকার জন্য আমরা যাচাই করব যে ক্ষুদ্রতম দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বৃহত্তর কিনা। এখানে ছোট দুই বাহু হচ্ছে 3 এবং 2, যোগফল হচ্ছে 5, কিন্তু এটার থেকে বড় হতে হবে, সেজন্য এটা ভুল। 6 আর 7 যোগ করলে হচ্ছে 13, যা 8-এর থেকে বড়। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। 6-এর খ। 7 স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুইটি কত ডিগ্রি হলে ত্রিভুজ আঁকা যাবে? তো স্থূলকোণী যদি ত্রিভুজ আমরা আঁকি তাহলে এই যে কোণটি আছে এই কোণের মান হবে 90 থেকে বড়, অর্থাৎ এই কোণের মানটা 90 থেকে বড়। তাহলে বাকি যে দুইটি কোণ রয়েছে অর্থাৎ এ কোণ এবং সি কোণ, এই দুইটা কোণের যোগফল হবে 90 থেকে ছোট, অবশ্যই 90 থেকে ছোট হবে। তাহলে আমরা যদি অপশন ক দেখি 30 আর 60-এর যোগফল 90, এটা হবে না। 40 আর 50 90, 45 45 90, 50 আর 30, তাহলে অবশিষ্ট কোণের পরিমাণ হচ্ছে 100 ডিগ্রি, কারণ 50 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি আর 100 ডিগ্রি, এই তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে স্থূলকোণ। তাহলে ঘ এর অপশনটি হচ্ছে সঠিক। 8 একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 একক এবং 6 একক দেওয়া আছে, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা প্রথমে 4 এবং 6-এর সাথে অপশন ক 11 যদি নেই তাহলে ক্ষুদ্রতম দুইটি বাহু 4 আর 6 তার যোগফল হচ্ছে 10, 10 11 থেকে বড় নয়, সেক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে না, এটা বাদ। যদি আমরা এখন 7 নেই তাহলে 4 আর 6 হচ্ছে ক্ষুদ্রতম দুই বাহু যাদের যোগফল হচ্ছে 10, যা 7-এর থেকে বড়, এক্ষেত্রে এটা ত্রিভুজ আঁকা সম্ভব। 8-এর হচ্ছে খ। নিচে তিনটি রেখাংশে দৈর্ঘ্য দেওয়া হলো, কোন কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়? তো সম্ভবের যে নিয়ম, সম্ভব নয় তার একই নিয়ম হবে। তো আমরা যদি এখানে দেখি যে 3 এবং 4 ক্ষুদ্রতম দুই বাহু যাদের যোগফল হচ্ছে 7, 5-এর থেকে বড়, ত্রিভুজ আঁকা সম্ভব, কিন্তু এরা বলছে সম্ভব নয়, তার মানে এটি উত্তর হবে না। 4 এবং 5 ক্ষুদ্রতম দুইটি বাহু যাদের যোগফল হচ্ছে 9, 9 10-এর থেকে বড় নয়, সেক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, এটি হচ্ছে সঠিক উত্তর, 9-এর খ। 10 ত্রিভুজে তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যায়? তাহলে ক্ষুদ্রতম দুইটি বাহুর সমষ্টি, যেমন এখানে 5 এবং 6 ক্ষুদ্রতম দুই বাহু, এদের যোগফল হচ্ছে 11, তো 11 তৃতীয় বাহু থেকে বড় নয়, ত্রিভুজ আঁকা যাবে না। 6 আর 7 যোগফল হচ্ছে 13, 19 থেকে বড় নয়, ত্রিভুজ আঁকা যাবে না। 7 8 এদের যোগফল হচ্ছে 15, 17 থেকে বড় নয়, ত্রিভুজ আঁকা যাবে না। 9 আর 6 যোগ করলে হচ্ছে 15, 13 থেকে বড়, ত্রিভুজ আঁকা যাবে। 10-এর হচ্ছে ঘ। 11 কোন ত্রিভুজের ভূমি এ ভূমি সংলগ্ন একটি কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি হচ্ছে বি। তাহলে অপশন আই আছে এ লেস দেন বি, এটা সত্য, কারণ বি দুই বাহুর সমষ্টি, দুই বাহুর সমষ্টি অবশ্যই তৃতীয় বাহু থেকে বড় হবে, তাহলে বি ইজ গ্রেটার দেন এ বা এ লেস দেন বি, এটা সত্য। এক্স এর মান হচ্ছে যেহেতু ভূমি সংলগ্ন কোণ, এটা অবশ্যই সূক্ষ্মকোণ বা স্থূলকোণ হবে, সেক্ষেত্রে এই অপশনটি সত্য। 180 থেকে ছোট, 0 থেকে বড়। আর এক্স হচ্ছে ভূমির যে কোনো প্রান্ত সংলগ্ন হতে পারে, হ্যাঁ এটাও সত্য। তাহলে তিনটি অপশনই সঠিক, 11-এর হচ্ছে ঘ। 12 একটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন, আমরা বলছিলাম এটা হলো টাইপ 2। এখানে ত্রিভুজ আঁকার জন্য তিনটি বিষয়ের দরকার, তিনটি উপাত্ত জানা থাকলে ত্রিভুজ আঁকা যাবে। 3 বাহু, 3 বাহু দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা যাবে। অপশন 2 হইতে পারে 2 বাহু,
একটি কোণ, সেক্ষেত্রে ত্রিভুজ আঁকা যেতে পারে। অপশন 3 হইতে পারে এইভাবে যে এক বাহু দুইটি কোণ, এটা আঁকা যেতে পারে। কিন্তু যদি 3 কোণ দেওয়া থাকে কখনোই নির্দিষ্ট ত্রিভুজ আঁকা যাবে না। 3 কোণ দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা যাবে না, এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তো অপশন আই হচ্ছে 2 বাহু ও অন্তর্ভুক্ত কোণ আঁকা যাবে, 3 বাহু আঁকা যাবে, 2 কোণ ও একটি সংলগ্ন বাহু আঁকা যাবে। তাহলে 3টি ক্ষেত্রে আঁকা যাবে। 12 এর ঘ। 13 একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব যদি এই যে 3টি কোণ দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা যাবে না, এটা হচ্ছে ভুল। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3, খ। 13 এর খ। ত্রিভুজ আঁকতে প্রয়োজন হচ্ছে 3 বাহু, এটা সঠিক। 2 বাহু অন্তর্ভুক্ত কোণ সঠিক। 2টি কোণ ও একটি বাহু সঠিক। 14 এর ঘ। 15 একটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন হচ্ছে 3টি কোণের প্রয়োজন নাই, এটা হচ্ছে ভুল। অর্থাৎ 3টি কোণ থাকলে সেটা গ্রহণযোগ্য থাকবে না। উত্তর হচ্ছে 1 এবং 2, 15 এর ক। এটা হচ্ছে অনুশীলনী 7.2। এটা সবগুলা একটা টাইপ ভিত্তিক এবং এগুলা হচ্ছে সব জ্ঞানমূলক। অর্থাৎ এখানে শুধুমাত্র নলেজ থাকলেই হবে, এখানে কোনো মানে অঙ্ক করে করতে হবে এমন ব্যাপারটি নেই। 16 একটি রম্বস আঁকতে কয়টি উপাত্ত দরকার? তো রম্বস একটি বিশেষ শ্রেণীর চতুর্ভুজ এবং রম্বস হচ্ছে যার 4টি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, সেটা হচ্ছে রম্বস। এখানে 4টি বাহুই সমান, তার মানে হচ্ছে আমাদের একটা বাহু হইলেই রম্বস আঁকা যাচ্ছে, তাহলে একটি বাহু লাগবে। আর যেহেতু এটা বাঁকা সেহেতু একটা কোণের দরকার হবে, একটি কোণ লাগবে। তাহলে একটি বাহু এবং একটি কোণ লাগবে, তাহলে রম্বস আঁকা যাবে। তাহলে উত্তর হবে 2টি উপাত্ত। 16 এর ক। একটি সামান্তরিক আঁকতে কয়টি নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন হয়? তো সামান্তরিকের একটি সামান্তরিক আঁকতে কয়টি নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন হয়? তো সামান্তরিকে হচ্ছে বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ এই বাহু সমান আর এই বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়। তাহলে 2টি বাহু লাগবে। প্রথমে হচ্ছে এই বাহুর মান লাগবে, এই বাহুর মান লাগবে, সন্নিহিত যে বাহুটা লাগবে। তাহলে 2টি বাহু এবং এরা হচ্ছে সন্নিহিত বাহু। আর একটা কোণের পরিমাণ লাগবে, কোণ, একটি কোণ লাগবে, মানে 2টা সন্নিহিত বাহুর সংলগ্ন একটা কোণ লাগবে। তাহলে 3টি উপাত্তের প্রয়োজন পড়তেছে, 2টি বাহু এবং একটি কোণ। 17 এর খ। একটি রম্বস অঙ্কন করতে ন্যূনতম কয়টি উপাত্ত? তাই 16 আর 18 একই, উত্তর হচ্ছে খ। 19 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব? তো 2টি কর্ণ সমান এরকম হচ্ছে রম্বস, অর্থাৎ রম্বস আঁকা যাবে। 19 এর খ। আর রম্বসের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, রম্বসের যে কর্ণ আছে সেই কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু ট্রাপিজিয়াম, আয়ত বা সামান্তরিকের যে কর্ণ আছে তারা এরকম সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। আয়ত আর সামান্তরিক সমদ্বিখণ্ডিত হয় কিন্তু সমকোণে হয় না। আবার ট্রাপিজিয়ামের এটা থাকবে হচ্ছে একজোড়া সমান্তরাল আর বাকি হচ্ছে অসমান্তরাল। সেক্ষেত্রে এই হচ্ছে কর্ণ, এবং কর্ণ এটা সমদ্বিখণ্ডিত হয় না ট্রাপিজিয়ামের। উত্তর হচ্ছে 19 এর খ। শুধু পরিসীমা দেওয়া থাকলে কোনটি আঁকা যায়? এটা হচ্ছে বর্গ আঁকা যায়, কারণ বর্গের সবগুলা বাহু সমান থাকে আর বর্গ 4টি বাহু, তো পরিসীমাকে 4টা ভাগ করলেই এক একটা ভাগ হচ্ছে বর্গের বাহু আর কোণগুলো থাকে সমকোণ, এটা জানা মান, তাই বর্গ আঁকা যায়। 21 একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয়? 5টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয়। একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য আমাদের 5টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয়। প্রথম উপাত্ত হচ্ছে 4টি বাহু একটি কোণ, 4টি বাহু একটি কর্ণ, 3টি বাহু 2টি কর্ণ, 3টি বাহু অন্তর্ভুক্ত 2টি কোণ, 2টি বাহু ও 3টি কোণ। এরকম যে কোনো 5টি স্বতন্ত্র উপাত্ত থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব। তারপরে একইভাবে 23 নাম্বারটাও তাই, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার ক্ষেত্রে কয়টি স্বতন্ত্র উপাত্ত? একই কোশ্চেন, এটা হবে 5।
22 শুধুমাত্র দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোনটি আঁকা সম্ভব, সেটা হচ্ছে আয়তক্ষেত্র। কারণ হচ্ছে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো হচ্ছে সমকোণ, তাই এই বাহু আর এই বাহু যদি দেওয়া থাকে তাহলে সেটি আঁকা সম্ভব। 22-এর খ। 24 নিচের কোন তথ্য দেওয়া থাকলে রম্বস অঙ্কন করা যায়? একটি কর্ণ ও বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে রম্বস অঙ্কন করা যায়। পরিসীমা ও একটি কোণের মান দেওয়া থাকলে আঁকা যায় হচ্ছে রম্বস, আর শুধু পরিসীমা দেওয়া থাকলে বর্গ আঁকা যাবে। দুইটি বাহু দেওয়া থাকলে আয়তক্ষেত্র আঁকা যাবে। দুইটি বাহু একটি কোণ দেওয়া থাকলে সামান্তরিক আঁকা যাবে। শুধু পরিসীমা দেওয়া থাকলে আঁকা সম্ভব হচ্ছে বর্গ। এটা রিপিট কোশ্চেন, এটা 20 নম্বরের মতো, মানে 26 আর 20 একই রকম, তাহলে এটা হচ্ছে 20। রম্বসের ক্ষেত্রে সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান। হ্যাঁ, সন্নিহিত বাহুগুলো সমান, কারণ রম্বসের হচ্ছে প্রতিটি বাহু হচ্ছে সমান, কাজে এই বাহু আর এই বাহু সমান। পাশাপাশি দুইটি বাহুকে সন্নিহিত বাহু বলা হয়, এটাও সত্য। সন্নিহিত কোণগুলো পরস্পর সম্পূরক, অর্থাৎ এই কোণ এবং এই কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, এটাও সঠিক। কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটাও সঠিক। এটা হচ্ছে সমকোণ, তাহলে উত্তর হচ্ছে সবগুলো ঘ। 28 একটি রম্বস আঁকা যাবে যদি দেওয়া থাকে। একটি বাহু দেওয়া থাকলে রম্বস আঁকা যাবে না, শুধু বর্গ আঁকা যায়, অনলি বর্গ আঁকা যাবে, আর হলো ত্রিভুজ আঁকা যাবে, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ এই দুইটা জিনিসই শুধু একটি বাহু দেওয়া থাকলে আঁকা যায়, তাহলে এটা সঠিক নয়। উত্তর হবে 2 আর 3, 2 আর 3 গ। 28-এর গ। সর্বশেষ প্রশ্ন 29 একটি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে আঁকা সম্ভব হচ্ছে সুষম ত্রিভুজ, মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ আঁকা যাবে, বর্গ আঁকা যাবে, কিন্তু রম্বস আঁকা যাবে না, এটা ভুল। 1 আর 2, 29-এর ক। আশা করি এই কয়েকটি বহু নির্বাচনী করলে 7 অধ্যায় থেকে যে প্রশ্নগুলোই থাকুক না কেন সঠিকভাবে উত্তর দেওয়া সম্ভব। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব শেষ করছি।